চব্বিশ আমাকে হাড়ে হাড়ে শিখিয়েছে যে লাশের রাজনীতি বিষয়টা আসলে কি। এটা আমি সবসময় শুনে এসেছি যে লাশের রাজনীতি, রাজনীতিতে নাকি লাশ প্রয়োজন হয়। এটা আমি একদম ভালো মতো বুঝতে পেরেছি যে আসলেই এই ধরনের একটা মেটিকুলাস ডিজাইনে আসলে লাশের প্রয়োজন হয়, এবং কাদের সেই প্রয়োজন ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। দেখুন, দেশ ছাড়বার যদি কারো ইচ্ছা থাকে তো দেশ তো আসলে ছাড়াই যায়, কিন্তু আসলে শারীরিকভাবে দেশ ছাড়লে কি দেশ ছাড়া হয়? দেশ তো আসলে এমন একটা জিনিস, সেটা কখনো ছাড়া যায় না। আর যদি আপনি বলেন যে শারীরিকভাবে কেন ছাড়িনি, আমার কখনো দেশকে বিপদে ফেলে ছেড়ে যেতে ইচ্ছা হয়নি। আপনি কিন্তু প্রতিবাদটা জানিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কিন্তু দমে যাননি, এটি আমরা দেখেছি। এই সাহসটা আবার কেন, কিভাবে হলো? দেখুন, যখন একটা দেশের একদম অস্তিত্বের সংকট হয়ে যায় তখন এটুকুন সাহস দেখাতে হয়। আমি তো যুদ্ধ করতে পারছি না, আমি যদি পারতাম আমি যুদ্ধ করতাম। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে রয়েছেন আলোচনায়, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, বরঞ্চ তার যে পরিচিতি গুলো রয়েছে সেগুলো দিতে গেলে সময় নষ্ট হবে। আমার মনে হয় আমাদের সবার পরিচিত মুখ, যার নামটি একটা ডেজিগনেশন, মেহের আফরোজ শাওন। শাওন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং নিশ্চয়ই অসংখ্য দিন বা দীর্ঘ দিন আপনাকে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এই বাংলাদেশে থাকতে হয়েছে এবং এখনো আছেন নানান ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে। আহ আপনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে, হত্যা চেষ্টার অভিযোগে মামলা, পারিবারিক কাউকে কাউকে দিয়ে ইন্টেনশনালি মামলা করানো। কি মনে করেন নিজেকে, নিজেকে কতটা আমার সন্ত্রাসী বিরুদ্ধে মনে করেন, সন্ত্রাস প্রথম বিরোধী আইনে প্রশ্ন। মামলা হয়েছে, তখন আমি এটা নিয়ে একটু পড়াশোনা করবার চেষ্টা করলাম। এর আগে আমি আসলে সন্ত্রাস বিরোধী আইনের মধ্যে কি কি আছে আমি জানতাম না। একজন সচেতন নাগরিক হতে হলে ওগুলো আমার জানা দরকার ছিল। হয়তোবা মামলাটা হয়ে ভালো হয়েছে, আমি সচেতন হতে পেরেছি যে সন্ত্রাস বিরোধী আইনে আসলে কিভাবে মামলা হয়। তো সেই মামলাতে আমার বিরুদ্ধে যা যা এলিগেশন বা যে যে অপরাধ সংঘটিত হয়েছে আমার দ্বারা বলা হচ্ছে, সেগুলো আসলে এটা একটা ছোট বাচ্চাও বুঝতে পারে। তবে আমি মনে করি যে যেই কাজটা আমি করছি বা যেই কাজের জন্য আসলে আমার প্রতি একটি শ্রেণীর মানুষের অপছন্দ, ঘৃণা, সমালোচনা সমালোচনা করতে না পেরে আমার পারিবারিক জীবন নিয়ে টানা বা আমার বৈবাহিক সম্পর্ক নিয়ে টানা, যেই কাজটির জন্য, সেই কাজটাকে আসলে সন্ত্রাস বিরোধী বলা যায় না। যেই বাক স্বাধীনতা বা আমার যা বলবার সেটি বলবার স্বাধীনতা, সেটা নিয়েই আমি শুনেছিলাম আন্দোলনটা নাকি হয়েছে। তো আমি আসলে আমার কথাটুকু বলতে চেয়েছিলাম, এবং আমি এখনো আমার কথাটুকু বলবার চেষ্টা করি। তো এটাকে যদি সন্ত্রাসী বলা হয় তাহলে হয়তো আমি বাক সন্ত্রাসী। আমি যেটাকে আমার অন্যায় মনে হয় সেটাকে আমি অন্যায় বলি। সেটাকে যদি সন্ত্রাসী বলতে চায় কেউ, তাহলে হতে পারে আমি অন্যায়ের বিরুদ্ধে বাক সন্ত্রাসী। যে জঙ্গি শাসন, সেই জঙ্গি শাসনের তো অনেকে এই ধরনের হামলা মামলার শিকার হয়েছেন, পুরো বাংলাদেশে আক্রান্ত হয়েছে। আমি যদি মানে পার্সোনালি আপনার ক্ষেত্রে জিজ্ঞেস করি যে আপনার উপরে এই পরিমাণ ক্ষোভটা কেন ছিল উগ্রবাদীদের কিংবা ডক্টর ইউনূস সরকারের কোন কোন উপদেষ্টার, কেন এই ধরনের ক্ষোভ ছিল যে বেশ কয়েকটি মামলায় আপনাকে জড়াতে হলো? দেখুন, আমি যে শুধুমাত্র 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন সময়ে আমার যখন কোনো অন্যায় হচ্ছে বলে মনে হয়েছে তখন যে শুধু আমি কথা বলেছি বা অন্যায়কে তুলে ধরেছি বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তেমনটি কিন্তু না। আহ, হয় কি, এখন অনেকে আমার পোস্টগুলো ফলো করে দেখে মনে করে আমি ইদানিং কথা বলছি। আমি কিন্তু এর হুম। আগেও কথা বলেছি বিভিন্ন সময়ে। এবং মানুষের বয়সের সাথে বা বা সময়ের পরিবর্তনের সাথে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। তো আমি যখন যদি বলি যে আহ, আমার যখন 30 বা আমার যখন 20, তখন আমি অতটা রাজনৈতিক বা দেশের নাগরিক হিসেবে অত সচেতন ভাবে চিন্তা করতাম না। ভালো লাগতো, খারাপ লাগতো, জাস্ট দুটি ভাগ। কিন্তু যখন থেকে আমি আসলে মনে করি যে আমি সচেতন হতে শুরু করেছি 2006 2005 এর পরবর্তী যে সময়গুলোতে, তখন আমার যখন নারীদের বিরুদ্ধে কোনো অন্যায় হয়েছে বলে আমার মনে হয়েছে আমি তখন কথা বলেছি। নারী ফুটবলারের
বিরুদ্ধে যখন কোনো অন্যায় হয়েছে, যখন কোনো ধর্ষণ হয়েছে, যখন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যখন আবরার হত্যাকাণ্ড হয়েছে, তখন আমি কথা বলেছি। যখন তনু হত্যাকাণ্ড হয়েছে, তখন আমি বিচারের জন্য কথা বলেছি। 2018-তে যখন নিরাপদ সড়কের জন্য ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নেমেছিল নিরাপদ সড়কের আন্দোলন করতে, আমি ছাত্রীদের সাথে কিন্তু আমি নিজে রাস্তায় নেমেছি। আমি তাদের আচ্ছা। সাথে বসে আমি নিরাপদ সড়কের জন্য আমি তখন প্রচুর লিখেছি, এবং আমি তাদের সাথে বসে ব্যানার ফেস্টুন বানিয়ে আমি আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছি। তো ওই সময়টিতে আসলে হয়তোবা ওনাদের মনে হচ্ছিল, যারা এখন অপছন্দ করছেন, ওনাদের পক্ষে যাচ্ছিল। যখনই ওনাদের বিপক্ষে চলে গেল, বা যখন ওনারা ভাবলেন যে এই কথাগুলি ওনাদের পছন্দ হচ্ছে না, কেন পছন্দ হচ্ছে না সেটা আপনিও জানেন, আমিও জানি। তারপরেও আমি যদি বলতে চাই যে অন্য অনেক সাধারণ মানুষের মধ্যে আমিও মানে মতো আমিও হয়তো বা একটু ভালো কিছু হবার আশায় ছিলাম। মেটিকুলাস ডিজাইন বলতে যেই জিনিসটা বোঝানো হয়, বা প্ল্যান্ড, একটা ডিটেইল প্ল্যান যেটা আমরা আসলে প্রফেসর ইউনুসের মুখ থেকে আমরা শুনলাম, সেই উনি যখন যুক্তরাষ্ট্রে বসে একটি অনুষ্ঠানে যখন বললেন, হ্যাঁ, তার আগ থেকে যে একেবারেই বুঝতে পারছিলাম তা না, জুলাইয়ের শেষ ভাগে একটু একটু বুঝতে পারছিলাম যে এটা কোনো সংঘবদ্ধ একটি আন্দোলন, এটা কোনো কোটা আন্দোলন না, এটা আসলেই সংঘবদ্ধ ভাবে দীর্ঘ 50 বছর যারা আসলে দেশটাকে যারা স্বাধীন হতে দিতে চায়নি, এটা যে তাদের আন্দোলন, এটা আমি আসলে 5ই আগস্টের আগেই যখন বুঝতে পেরেছিলাম, মনটা ছোট হয়েছিল। কিন্তু তারপরও একটা মানুষ কিন্তু একটু হলেও স্বপ্ন দেখে যে ডক্টর ইউনুস বা প্রফেসর ইউনুস আসলে কতটুকুন কি করতে পারেন। তো খুব আশা ছিল, এটা যেমন বলবো না, কিন্তু এতটা নিরাশা ছিল না। আমার কাছে ওনাকে মনে হয়েছে উনি সরাসরি মুক্তিযুদ্ধকে 24কে মুখোমুখি দাঁড়া করিয়েছেন, এবং উনি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আছে উনি তাদের পক্ষে দাঁড়িয়েছেন। আমার সেটাই মনে হয়েছে তখন, বা এখনো মনে হয়। কিন্তু যখন রক্তপাত ঘটছিল, একের পর এক মানুষ নিহত হচ্ছিল, 5 আগস্টের আগের কথা বলছি আমি, আহ, তখন কি আপনার মনে হয়নি যে এইগুলোর প্রতিবাদ করা উচিত? এই যে মৃত্যু বা হত্যাকাণ্ডগুলো ঘটছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত? তখন কি কোনো ধরনের লেখা দিয়েছেন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা? হ্যাঁ, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনও আমি বলেছিলাম যে এগুলোর মৃত্যুগুলো হওয়া উচিত না। কিন্তু তারপরেও যারই মৃত্যু হোক, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, এটা আমরা বলি, এটা আমরা মানি, এবং বলি শুধু না। আমি 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 মনে করি না যে কেউ কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মৃত্যু চায়, এটা আমার মনে হয় না। কিন্তু দেখেন, এখন দিনের আলোর মতো পরিষ্কার যে কিছু কিছু মৃত্যু, আমি আমি অনেক যখন ছোট ছিলাম তখন একটি কথা শুনতাম, বুঝতাম না বিষয়টা কি। আমাকে 24 আমাকে হাড়ে হাড়ে শিখিয়েছে যে লাশের রাজনীতি বিষয়টা আসলে কি। এটা আমি সবসময় শুনে এসেছি যে লাশের রাজনীতি, রাজনীতিতে নাকি লাশ প্রয়োজন হয়। এটা আমি একদম ভালো মতো বুঝতে পেরেছি যে আসলেই এই ধরনের একটা মেটিকুলাস ডিজাইনে আসলে লাশের প্রয়োজন হয়, এবং কাদের সেই প্রয়োজন ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু প্রথম দিয়ে কি এই ম্যাটিকুলাস ডিজাইন গুলো আপনার সামনে কি একেবারে স্বচ্ছ ছিল যে একটা সব পরিকল্পনার মধ্য দিয়ে এগুলো না, ঘটছে? প্রথমে একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন? আমি আমি অবশ্যই জুলাইয়ের শুরুর দিকে যখন এগুলো নিয়ে শুরু হয়েছে, তখন আমি একটু বিভ্রান্তির মধ্যে ছিলাম। মানে সাধারণ মানুষের মধ্যে অনেকেই শোনা কথায় বিশ্বাস করে। তখন একটি গুজব, একদম মানে আমার এখন বলতে একটু হাসি পায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, আপনারা সবাই আসুন, অনেক মানুষ খুঁজে পাচ্ছে না, ছাত্রছাত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, শত শত লাশ। এই যে একটা গুজব, এটা অনেক মানুষ তখন বিশ্বাস করেছে। হ্যাঁ, যে শত শত মানুষ, শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে। এই গুজবগুলো আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো গুজব। তো এখন যারা বিশ্বাস করে, আমি অনেককে, আমি আমার আমার যারা বন্ধু, যারা আসলে কোনো বিশেষ মহলের না, যারা আসলে এই গুজবগুলো বিশ্বাস করে, আমি আমি তাদেরকে আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে প্রমাণ ছাড়া আসলে কোনো একটি লিঙ্ক শেয়ার দিয়ে দেওয়া, এটা কিন্তু খুব, এটা কোনো একটা রেসপন্সিবল কাজ না, এটা খুব দায়িত্বহীনতার পরিচয়। একটি ভুল খবরকে শেয়ার দেওয়া বা একটি ভুল খবরকে প্রচার করা, একটি পুরনো ছবিকে
এখনকার ছবি বলে প্রচার করা, অন্ধকার, এর মধ্যে কিছু চিৎকার, কিছু দৌড়াদৌড়ির শব্দ দিয়ে, দেখেন এগুলো তো আমরা সিনেমাতে বানাই, এই ধরনের শব্দ দিয়ে বলা যে অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, সবাই হিন্দিতে কথা বলছে, পুলিশ অনেক, সবাইকে হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে, ঢাকার রাস্তায় খালি হিন্দিতে কথা বলা পুলিশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো যে আসলে বানোয়াট, এগুলো আমি অনেককে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো তারা তখন বোঝেননি, কিন্তু এখন তারা বলেন যে এত বড় চক্রান্ত হচ্ছে, এটা তো বুঝতে পারিনি। আহ, আপনার পার্সোনাল লাইফে যেমন অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, পার্সোনাল এবং এই যে মামলা টামলা এই সব দিক থেকে হুম। আমি বলছি, এ তো আপনার ব্যক্তি জীবনেও প্রভাব ফেলেছে, আপনার সন্তানদের উপরেও প্রভাব ফেলেছে, সেই অর্থে বলছি। কিন্তু পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে, আমি শুরুতে যেটা বলছিলাম, এবং সেই আক্রান্তের একটি বিশেষ পর্ব হচ্ছে আমাদের সংস্কৃতির উপরে, আমাদের হাজার বছর সংস্কৃতির উপর হামলা, যাত্রা শিল্প থেকে শুরু করে নাটক, সঙ্গীত, মাজার সংস্কৃতি, সবকিছুর উপর হামলা। আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের যে 2 বছরের জঙ্গি শাসন, সেই যে ধারাবাহিকতা তখন চলছে, সেটি এখনো অব্যাহত রয়েছে? দেখুন, মানে পুরো দেশের সংস্কৃতির উপরে হামলা, পুরো দেশের আসলে যে জন্ম, সেই জন্মের ইতিহাসের উপরে হামলা। তো আসলে একটা দেশের জন্মের ইতিহাসের চেয়ে বড় তো আর কিছু হতে পারে না। সংস্কৃতি বা একটা দেশের যেই আহ বাঙালিয়ানার যে পরিচয় বলেন, নারীদের উপরে যেভাবে অত্যাচার, মানে অত্যাচার বলবো না, যেরকম ভাবে তাদের উপরে আম, আক্রমণ হয়েছে, সেই আক্রমণ এগুলো তো অনেক পরে। তো আমার সবচেয়ে যে জায়গাটা খারাপ লেগেছে যে একটি দেশের জন্ম ইতিহাসের উপর প্রথম আক্রমণ হয়েছে। এবং হ্যাঁ, এখন হয়তো বা আগে যেমন সংঘবদ্ধ যে মবটা হতো, হ্যাঁ, আমি তো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, আমি খুব খুব অল্প ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু মানে আমি আমার জায়গা থেকে অনেক, আমার কাছে মনে হয় যে অনেক বেশি। কারণ যে যিনি ব্যথা পান, তিনি সেই ব্যথার কষ্টটা বোঝেন বা মর্মটা বোঝেন। কিন্তু যারা আমার চেয়ে বেশি ব্যথিত, যারা আমার চেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, যারা বিভিন্ন গ্রামে গঞ্জে, যারা নিজের বাড়িতে থাকতে পারিনি, আমিও একটা বড় সময় আমি নিজের বাড়িতে থাকতে পারিনি, আমাকে ঘরের বাইরে আত্মগোপনে থাকতে ছিলেন। হয়েছে। হ্যাঁ, এবং আত্মগোপনে না, আমি আমার বাড়িতে থাকতে পারিনি, আমার আচ্ছা। বাড়িতে, আমার বাড়ির মূল ফটকে মব হয়েছে, আমার গাড়িতে মব হয়েছে, আমার ছেলেরা যে স্কুলে পড়তো সেই স্কুলে যাওয়া আসার পথে মব হয়েছে, আমার গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আমি বলবো যে আমি তো সুস্থ আছি। আমি তো মবে পড়ে আমি মানে যেটা একটা, আমি ওই ওই ভয়টা আমার এখন ভাবলেই মনে হয় যে অনেকগুলো মানুষের মধ্যে তো আমাকে পড়তে হয়নি। অথবা বাংলাদেশের যারা আওয়ামী লীগের তৃণমূলের যারা কর্মী, তাদেরকে যেভাবে করে অত্যাচার করা হয়েছে, হচ্ছে, মেরে ফেলা হয়েছে, হচ্ছে, এই বিষয়টা না, মানে আগে হচ্ছে মপ করে হতো, এখন সাইলেন্টলি হচ্ছে। আমার কাছে মনে হয়নি যে এটা কমে গেছে। এটা আগে মপ করে হলে যেটা হয় সেটা দৃষ্টিতে পড়ে, বেশি দৃষ্টিগোচর হয়। ওই মবটা হচ্ছে না, মব কালচারটা হয়তো বা একটু একটু থামিয়ে রাখা হয়েছে, কিন্তু আমি তো দেখছি যে নিঃশব্দে এখনো সেটা হচ্ছে। এখনো দুদিন আগেই আমরা দেখলাম যে গ্রেফতারকৃত যেই আওয়ামী লীগের কর্মী, তিনি পুলিশ হেফাজতে তিনি মারা গেলেন। তারপরে ডিবি নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য, পরদিন লাশ আসলো হসপিটালে। তো এই বিষয়গুলো তো আসলে হচ্ছে। আমি আমি মানে বলবো না যে ভয় কমে গেছে, এটা এটা আমার কাছে মনে হচ্ছে না। আহ, আমারও ব্যক্তিগত জায়গা থেকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে, আপনি বলছেন যে আপনার নিজের বাড়িতে থাকতে পারেননি, আপনার সন্তানদের নিয়ে একটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েছিলেন। তারপরে এতগুলো মামলা হওয়ার পরও আমরা দেখেছি অনেকে অনেকে আত্মরক্ষার্থে দেশ ছেড়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আপনি এতগুলো মামলা মাথায় নেওয়ার পরেও, এবং আপনার সন্তানরাও যেখানে মবের হুমকির মুখে ছিল, আপনি দেশ ছাড়েননি কেন? মানে কোন সাহসের জায়গা থেকে, অথবা কোন আদর্শ বোধের জায়গা থেকে? দেখুন, দেশ ছাড়বার যদি কারো ইচ্ছা থাকে তো দেশ তো আসলে ছাড়াই যায়। কিন্তু আসলে মানে শারীরিকভাবে দেশ ছাড়লে কি দেশ ছাড়া হয়? দেশ তো আসলে এমন একটা জিনিস, সেটা কখনো ছাড়া যায় না। আর যদি আপনি বলেন যে শারীরিকভাবে কেন ছাড়িনি, আমার কখনো দেশকে বিপদে ফেলে ছেড়ে যেতে ইচ্ছা হয়নি।
ভয় দেখা, মানে মূলত আমার বিরুদ্ধে মামলাগুলো আসলে কেন, আমি তো এরকম মনে করি না যে আমার বিরুদ্ধে মামলা আমাকে জেলে নেবার জন্য বা কোনো বিচারের জন্য। আমার আমার বিরুদ্ধে এমন কোনো মামলা নেই যেটা আসলে, মানে যদি মামলার কার্যক্রম শুরু হয়, এখন পর্যন্ত শুরু হয়নি, কিন্তু এখন পর্যন্ত কোনো শুনানি, কোনো তদন্ত, কোনো কিচ্ছু না, রিপোর্ট, কিচ্ছু চার্জশিটে হয়নি, দেওয়া হয়নি, ফাইনাল রিপোর্টে কিচ্ছু দেওয়া না। হয়নি। এবং এগুলো যদি ওঠে, এগুলো আমার ধারণা 2টি বা 3টি শুনানি হলেই এটা সবাই জানে, এটা ক্লোজ হয়ে যাবে। এটা পুরোপুরি একটি মানুষকে হ্যারাস করার জন্য। হ্যাঁ, তো আসলে তো এটা আমাকে ভয় দেখানোর জন্য বা আমাকে হ্যারাস করার জন্য। তো একটি মাকে বা একটি বাবাকে ভয় দেখানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে তার কতটুকু ভয়, যেমন সন্তানদের। আমাদের আমাদের কাউকে কাউকে তো কারাগার পর্যন্ত নেওয়া হয়েছে, মাসের পর মাস থাকতে হয়েছে। তো সেটা তো আপনার ক্ষেত্রেও হতে পারতো। হ্যাঁ, আমার ক্ষেত্রে হতে পারতো। এবং আমাকে 22 ঘন্টা আমাকে ডিবি কার্যালয়ে আমাকে থাকতে হয়েছে। এবং আসলে এটা এটা যে একটা কেমন অভিজ্ঞতা, আমি আমি মানে এটা এটা তো খুব চমৎকার কোনো অভিজ্ঞতা হবার কথা না। হ্যাঁ, অনেক ধরনের মানুষ বলবার চেষ্টা করে যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কেউ বিশেষ কোনো একজন মানুষ হয়তো বা আমাকে ছাড়িয়ে নিয়ে আসছে। আসলে যে উপদেষ্টা মণ্ডলীর কেউ একজন যদি আমাকে ছাড়িয়েই নিয়ে আসবে, তাহলে তো আমাকে নিয়েই যাবার কথা না, তাই না? তো আপনি জানেন একমাত্র যে আপনি যখন আদালত বলবো না, আপনি যখন জেলখানার ভেতরে ছিলেন, তখন আপনার আসলে আপনার কি অনুভূতি, বা আমি জানি আমি যখন 22 ঘন্টা ডিবি কার্যালয়ে ছিলাম আমি কি ফিল করেছি বা আমি কি ফেস করেছি। হ্যাঁ, আপনার মতো আমারও হতে পারতো এবং এখনো হতে পারে। এটা তো কোনো আসলে একটি মানুষকে, আমি আমি যা দেখলাম, একটি মানুষকে আসলে কোনো কারণ ছাড়াই তো আসলে জেলখানায় নিয়ে যাওয়া যাচ্ছে, হচ্ছে, এবং এটা একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। আপনি কিন্তু প্রতিবাদটা জানিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কিন্তু দমে যাননি, এটি আমরা দেখেছি। এই সাহসটা আবার কেন, কিভাবে হলো? দেখুন, যখন একটা দেশের একদম অস্তিত্বের সংকট হয়ে যায়, তখন এটুকুন সাহস দেখাতে হয়। আমি তো যুদ্ধ করতে পারছি না। আমি যদি পারতাম আমি যুদ্ধ করতাম, রাস্তায় নেমে প্রতিবাদ করতাম। আমার আমার হাতে যেই অস্ত্র আছে আমি আমার সেই অস্ত্রের ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের অস্তিত্বের সংকট, আমাদের দেশের যোদ্ধাদের প্রতি যেই ব্যবহার আমরা দেখেছি, আমি আমি সেটা এখনো ভাবতে পারি না। আমি এটা এটা ভাবতে গেলেই আমার, মানে এই কষ্টটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। যে মুক্তিযোদ্ধাদের উপর যেই ধরনের অন্যায় হয়েছে, তাদেরকে জুতার মালা পরানো হয়েছে, এবং মুক্তিযোদ্ধা পরিচয়টাই একটা নেগেটিভ পরিচয় একটা সময় দেখা হয়েছে, যেই অত্যাচারটা করা হয়েছে এই অস্তিত্বের সংকটের সময় এসে, আমি তো মনে করি যে আমার যদি এর চেয়ে বেশি কিছু করবার আসলে থাকতো, মানে ক্ষমতা থাকতো, আমি সেটাই করবার চেষ্টা করতাম। আমি আমার যেটুকুন অস্ত্র আছে, আমি আমার সেইটুকুন প্রতিবাদ আমি জানিয়ে যাবার চেষ্টা করেছি। এবং ভয়ের কথা যদি বলেন, আদালতের ভয় বা জেলখানার ভয়টা অবশ্যই আমাকে কেউ দেখাতে পারেনি। এবং আমি যদি যদি দেশের পক্ষে কথা বলা বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যদি মনে হয় যে তাহলে মামলার সম্মুখীন হতে হবে বা জেলে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যেতে হয়, আমি সেটাতে কোনো আপত্তি করি না। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা, এটা আমি বলে যাব আমার যারা দৃষ্টিতে আমাদের, যেটাকে অন্যায় মনে হয়। মানে আপনি যে কথাগুলো বলছেন, যারা আমাদের অস্তিত্বের শেকড়ের উপরে আঘাত হানলো, যারা আমাদের একদম। হাজার বছরের সংস্কৃতির উপরে আক্রমণ চালালো, তাদেরই একটি বিশেষ অংশ ক্ষমতার কাছাকাছি এই মুহূর্তে। সংসদের একটি বিশাল অংশ তারা দখল করে আছে। আপনি কি মনে করেন যে অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে? তারা সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতায় অদূর ভবিষ্যতে চলে আসবে, নাকি অন্ধকার কেটে যাবে? আমরা যে সমাজকে যেভাবে দেখতে চাই, রাষ্ট্রকে যেভাবে দেখতে চাই, খুব দ্রুতই হয়তো সেভাবে আসবে। আমি একেবারে আপনার ওই মানে আপনার মানে আমরা যেমন গতানুগতিক আশাবাদিতার কথা বলি, হুম, হুম। আহ ওরকম কোনো কথা শুনতে চাচ্ছি না। একেবারে আপনার ভিতরের কথা, ভিতরের অনুভূতি। আমি আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই আসলে। এবং এই হুম, বিষয়টা বুঝবার জন্য বা এই যেটাকে আমরা বলি প্রেডিকশন বা দূরদর্শিতা, হুম, এটা হুম, প্রেডিক্ট করার মতো সেই জ্ঞান আমার নেই। তবে আমি এটুকুন বুঝি যে বাংলাদেশের মানুষ দেশের অস্তিত্বের সংকটে এরা সবাই সবাই একমত। হ্যাঁ, তো বাংলাদেশটা আসলে বাংলাদেশ বিরোধীদের হাতে চলে যাবে, এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। এই এই বিশ্বাসটা আমি জানি না কেন আছে আমার মাঝে, কিন্তু এই বিশ্বাসটা আমার মাঝে আছে।
কিন্তু পাশাপাশি এটাও তো সত্য কথা যে আওয়ামী লীগের 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কেউ কেউ ব্যবসা করেছে, বঙ্গবন্ধু কে নিয়ে অনেকে ব্যবসা করেছে। এবং আপনি একটু খেয়াল করে দেখুন, 2009 সালে আওয়ামী লীগ এলো, তখন যে শিশুটির বয়স 4 বছর বা 8 বছর, হুম, সেই শিশু বা সেই বাচ্চারাই কিন্তু এই 2024-এ, মানে সেই প্রজন্ম, আমি সেই প্রজন্মের কথা বলছি, এই যে একটা বিভ্রান্তিকর বলি বা ডিপ স্টেটের হয়ে বলি বা বিশেষ কোনো পরাশক্তির হয়ে বলি, তারা কিন্তু এই খেলাটা খেলেছে। এবং এই খেলাটির সুযোগ করে দিয়েছে কিন্তু আওয়ামী লীগ যে 15 বছর, তার মধ্যে যে তাদের যে অনেক ধরনের ভুল ভ্রান্তি ছিল, অনেক ধরনের অন্যায় কর্মকাণ্ড ছিল, অপকর্ম ছিল, হুম। সেইগুলোকে তারা পুঁজি হিসেবে নিয়ে, এবং সাধারণ মানুষ এগুলোর বিরুদ্ধে যারা ক্ষোভে ফুঁসছিলেন, তারাই কিন্তু নেমে এসেছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলাও কি অপরাধ ছিল, যারা বলেছেন, যারা প্রতিবাদ করেছেন? আহ, আমি আপনার একটা কথার সাথে মানে সাধারণ মানুষ কিন্তু আসলে ফুঁসে ফুঁসে উঠেছিল এই ব্যাপারটা আমার মনে হয় না। আমার আমার কাছে মনে হয় তাদেরকে ম্যানুপুলেট করা হয়েছিল। মানে এটাই বলছি। হ্যাঁ, ফুঁসে উঠবার জন্য আসলে কিছু উপাত্ত তাদের সামনে দেয়া হুম, হুম, হয়েছিল। হ্যাঁ, এবং আহ, যেই যেই উপাত্তগুলো, যেমন বাচ্চা বাচ্চা মানুষেরা মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, একদম যদি সোজা সহজ বাংলায় বলি, বাচ্চারা মারা যাচ্ছে, হুম, এটা হচ্ছে সাধারণ মানুষকে ফুঁসে ওঠার জন্য সবচেয়ে বড় উপাত্ত। তো সেইটা তো ফুঁসে উঠতে তাদেরকে সাহায্য করেছিল। আমার কাছে সাধারণ দৃষ্টিতে যেটা মনে হয়, যে শিশুটির জন্ম হয়েছে 2006-এর পরে বা 2007-এর পরে, আমার আমার বড় ছেলে, হুম, হুম, তার হুম। জন্ম 2007-এ। তো সেই শিশুটি কিন্তু তার জন্মের পর থেকে আওয়ামী লীগের শাসন দেখেছে, শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে Right. দেখেছে। এখন আওয়ামী লীগের সরকারকেই যেহেতু দেখেছে, আওয়ামী লীগ সরকারের ভালোটাও দেখেছে, আওয়ামী লীগ সরকারের যেগুলো ভুল হুম, হুম, সিদ্ধান্ত ছিল, বা যেই সিদ্ধান্তগুলো আসলে যেভাবে তারা নিয়েছেন সেভাবে না নিলেই হয়তো বা ভালো হতো, ওরা কিন্তু সেটাও দেখেছে। তারা 2001 থেকে 2006 কিন্তু দেখেনি। হ্যাঁ, দেখলে হয়তো বা তারা একটা তুলনা করতে পারতো compare যে করতে পারবো। 2001 থেকে 2006 কেমন ছিল। 2001 আর থেকে 2006 তাদের কাছে আসলে অনেকটা রূপকথার মতো। এবং রূপকথার গল্পগুলো যেটা হয় যে, এই বাচ্চাগুলোকে তো আসলে কেউ একজন গল্প বললে হবে না, তারা বইতে পড়েছে যে পাঠ্যপুস্তকে যেভাবে করে আসলে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে যেভাবে দেখানো হয়েছে। এখন ব্যাপারটা হয়েছে কি জানেন, আমি যে সময় বেড়ে উঠেছি সেই সময় বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু ছিল না, কিন্তু আমি গল্প শুনেছি আমার বাবার কাছে, আমি গল্প শুনেছি আমার মার কাছে, আমার চাচাদের কাছে, এবং আমি আগ্রহী হয়ে আমি পাঠ্যপুস্তকের বাইরের বই থেকে আমি জাতির জনক সম্বন্ধে, বঙ্গবন্ধু সম্বন্ধে জানবার চেষ্টা করেছি। তাহলে আমি আমার আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি, এবং সেখান থেকে আমার তার প্রতি যেই আহ, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, আমার সেখান থেকে এসেছে। কিন্তু এই যে 2007-এ জন্ম বা 6-এ জন্ম বা ওই সময়ের পরবর্তী যে শিশুগুলো, তাদেরকে যখন আপনি একেবারে পাঠ্যপুস্তকে, এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি, যখন আপনি বাধ্য করছেন পড়তে, হ্যাঁ, এবং তারা শুনছে যে এইটাই আমাদের প্রতি বছর পড়তে হবে, এগুলো নিয়েই ইয়ে হচ্ছে, তখন কিন্তু তাদের মাথায় কিছু খারাপ জিনিস সেট হচ্ছে। এখন দেখেন, 2024-এর 5ই আগস্ট পরবর্তী যেই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী, এই দুটো কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছে, এবং আওয়ামী লীগ দলটির সাথে সম্পৃক্ত নয় এমন প্রচুর মানুষ কিন্তু বঙ্গবন্ধুর জন্মদিনে এবং মৃত্যুবার্ষিকীতে কিন্তু আহ শ্রদ্ধা জানিয়েছে। বঙ্গবন্ধু আসলে সবার হয়ে উঠেছে। এই জিনিসটি আমার কাছে মনে হয়েছে যে ওই সময়ে বঙ্গবন্ধু সবার ছিল না। বঙ্গবন্ধু আসলে তখন যদি সবার জন্য তাকে, মানে তখন যদি ওনাকে সবার করে রাখা হতো, তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে যে রাজনীতিটা 2024-এ হয়েছে সেটা হতে পারতো না। আপনাকে একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিতে চাই, যেই যেই বিষয়টাতে আমি নিজে ভেবেছিলাম, একটু হলেও বিশ্বাস করেছিলাম। জুলাই 2024-এর আন্দোলনে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের লাইন, ছোট ছোট অংশ কেটে ওগুলো কোট করে করে তখন আম, ইয়ে দেয়া হতো,
কি বলবো, মানে ওইটার স্লোগান দেয়া আন্দোলনের হতো। প্রধান যেটা হয়েছে, বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের আন্দোলন, ঠাঁই নাই। একদম আন্দোলনের মূল যেই স্লোগানগুলো সব বঙ্গবন্ধুকে কোট করে করে করা হয়েছিল। সেই আন্দোলনটাতে ওনারা সফল হয়েই সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর ইয়ে করলেন, মানে ভাস্কর্য ভেঙে ফেললেন, বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা করলেন, বঙ্গবন্ধুকে একেবারেই নাই করে দেবার চেষ্টা করলেন, বঙ্গবন্ধুর 32 নাম্বারকে নাই করে দেবার চেষ্টা করলেন। তাহলে ওই জিনিসটা যে একটা প্ল্যান্ড, এটা তো বোঝাই যায়। Exactly. ওনারা ওনারাও আন্দোলনের সময় ইউজ করলেন বঙ্গবন্ধুকে, কারণ ওনারা জানেন যে বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুর প্রতি যে হৃদয়ে যে ভালোবাসাটা আছে। এবং Right. দেখেন 2 বছর পার হয়ে গেছে অলমোস্ট, হ্যাঁ, এবং এখন মানুষের, সাধারণ মানুষের এখন আমি মনে করি বঙ্গবন্ধুর প্রতি যেই শ্রদ্ধাটা বা আগে ছিল তার চেয়ে অনেক বেড়েছে। তো আমি আমি একমত সবসময় আপনার মনে সঙ্গে। করি বঙ্গবন্ধু কারো কোনো দলের না, বঙ্গবন্ধু আমাদের দেশের, আমাদের সবার। আমি আমরা শেষ করব তার আগে একটা প্রশ্ন না করলেই নয়, একটু ছোট করে দিয়ে জানতে পারি এই নারীদের নিয়ে যা কিছু হয়েছে, যে ফতোয়া থেকে শুরু করে নানান ধরনের আক্রমণের শিকার হয়েছে নারীরা, এবং এখনো চলছে এবং সেই জায়গা থেকে আপনি নিজের জায়গা থেকে নিজে প্রতিবাদ করছেন, আবার পাশাপাশি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, হামলার তো শিকার হওয়ার একটা মানে আশঙ্কা ছিলই, মামলার শিকার হয়েছেন, সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। এর আসলে শেষ কোথায়? দেখেন, এর এটা এটা নারীদের প্রতি যে সহিংসতা বলেন বা সাইবার বুলিং বলেন, এটা এটা ছিল, এটা যে একেবারেই ছিল না আগে তা না, এটা এখন অনেক বেড়ে গেছে। মানে আমি ঠিক দ্বিগুণ বলবো না, আমার কাছে মনে হয় যে 10 গুণ বেড়ে গেছে। কিন্তু এটার চেয়ে আমার যেটা বেশি ভয়ঙ্কর লাগে সেটা হচ্ছে, মানে যেই জিনিসটা আসলেই আসলেই প্রচন্ড ভীতিকর, আমরা একের পর এক নারী শিশুদের প্রতি যেই ধরনের সহিংসতা দেখছি, সেটা আমার মনে হয় বাংলাদেশের এত বছরের ইতিহাসে এরকম প্রবল পরিমাণে কখনোই ছিল না। এটা আমার কাছে সবচাইতে দুশ্চিন্তার ব্যাপার মনে হয়। দেখেন, আমরা আমরা কয়টা নিয়ে কথা বলি, আমরা দেখি, আমরা খবর শুনি, কয়টা এরকম ভাইরাল হতে পারে, ভাইরাল ওয়ার্ডটা আমার কাছে খুব খারাপ শোনায় কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছি, কয়জন কয়জন যারা রামিসাকে নিয়ে কথা বলেছে, কয়জন অন্যদেরকে নিয়ে কথা বলছে। আমি আজকেও একটি শিশুর কথা জেনেছি, যে নারী শিশুটি 7 দিন নিখোঁজ ছিল, 7 দিন পর তার অ্যাসিডে পোড়া ফেস এবং তার শরীরের উপরের অংশের সাথে নিচের অংশ পুরো মাঝখানে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। একের পর এক নারী শিশুদের উপর, আমি না নারীদের উপরে, একটা একটা অ্যাডাল্ট নারী, তার উপরে যে সহিংসতা বা তার উপরে যে অত্যাচার, সেটা সে প্রতিবাদ করতে পারে, কিন্তু একটি নারী শিশুর উপরে যে অত্যাচারগুলো, যে ধর্ষণ, যেই অ্যাবিউজ গুলো যেগুলো হচ্ছে, যেগুলো অনেক বেড়ে গেছে, সেটা নিয়ে আসলে আমি জানি না এটা কিভাবে বন্ধ হবে, কিভাবে এটাকে শক্তভাবে দমন করা যায়, এটা আমার জানা নেই। এটা এটা করার কতখানি চেষ্টা আছে সেটাও আমি আসলে বুঝতে পারছি না। আমাদেরকে শেষ করতে হচ্ছে। মেহের আফরোজ শাওন, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। এবং যে কথা বলছিলাম, যে উপায় আমার জানা আছে, সেটি হচ্ছে যে এই যে প্রতিবাদগুলো করে যাচ্ছেন সব ধরনের অসঙ্গতির বিরুদ্ধে, সব ধরনের অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সেই প্রতিবাদটুকুই যেন আমাদের অব্যাহত থাকে। দর্শক, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।